একজন মন্ত্রী প্রকাশ্য রাস্তায় এক গরিব রিক্সা চালকের ওপর জুলুম করছিলেন। ঠিক তখনই ঘটনাস্থলে হাজির হন একজন ভারতীয় সেনা। মন্ত্রী যখন রিক্সা চালকের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সেনা জওয়ান মন্ত্রীর হাত চেপে ধরে তাকে থামিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মন্ত্রী সেনা জওয়ানকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন। কিন্তু ঠিক তারপরেই ঘটে যায় এমন এক ঘটনা, যার ফলে ওই মন্ত্রী শুধু রিক্সা চালকের কাছেই নয়, বরং ভারতীয় সেনার কাছেও ক্ষমা চাইতে বাধ্য হন। তো বন্ধুরা, কি হয়েছিল সেদিন বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যেতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বাংলার পশ্চিম প্রান্তে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। গ্রামটি যেন প্রকৃতির আঁকা এক অপরূপ চিত্র। এখানে লাল মাটির গন্ধ ভেসে বেড়ায় বাতাসে, চারিদিক সবুজে ঘেরা, এবং গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছোট্ট নদী। বর্ষায় সেই নদী যেমন রুদ্রমূর্তি ধারণ করে, শীতকালে তেমনই শান্ত স্নিগ্ধ হয়ে থাকে। আর এরকমই এক গ্রামে জন্ম হয়েছিল আকাশ নামের এক দরিদ্র ছেলের। আকাশের বাবা রামপদ বাবু ছিলেন একজন ভাগ চাষী। তিনি অন্যের জমিতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হাড় ভাঙা পরিশ্রম করে ফসল ফলাতেন, এবং সেগুলো বিক্রি করে যেটুকু উপার্জন করতেন তা দিয়েই তাদের তিনজনের সংসার চালাতেন। আকাশের মা মেনকা দেবী সংসারের চাকা আরেকটু সচল করতে গ্রামের এক তন্তুবায় সমবায়ের শাড়ি তৈরির কারখানায় কাজ করতেন। শাড়ি তৈরির কারখানার সেই খটখট শব্দই ছিল আকাশের ছোটবেলার ঘুম পাড়ানির গান। আকাশ ছোট থেকেই খুব শান্ত ও ধীর স্থির স্বভাবের। গ্রামের অন্য ছেলেরা যখন ডাঙ্গুলি বা মার্বেল নিয়ে মেতে থাকতো, আকাশ তখন পাড়ার লাইব্রেরি থেকে পুরনো সংবাদপত্র জোগাড় করত। সে খবর পড়তো না, সে খুঁজতো সেনা সদস্যদের বীরত্বের কাহিনী, দেশ স্বাধীনের ইতিহাস এবং ভারতীয় সেনাদের জীবন কাহিনী সম্পর্কে। আকাশের ছোটবেলা থেকেই এই জলপাই রঙের পোশাকটির ওপর খুব আকর্ষণ ছিল। ফেলে আসা স্কুলের দিনগুলোর কথা মনে পড়লে আজও আকাশ রোমাঞ্চিত হয়। ক্লাস 8-এ পড়ার সময় তাদের স্কুলের হেডমাস্টার মশাই বীরেন বাবু একবার কার্গিল যুদ্ধের গল্প শুনিয়েছিলেন। তিনি গর্বের সঙ্গে আকাশের দিকে তাকিয়ে সব ছাত্রছাত্রীদের সামনে বলেছিলেন, আকাশ, মনে রাখিস, একদিন তুই এই গ্রামের নাম উজ্জ্বল করবি। দেশপ্রেম আর দেশ সেবার চেয়ে বড় কোনো ধর্ম নেই। সেই কথাগুলো সেদিন শুধু কথাই ছিল না, আকাশের বুকের ভিতর বপন করে দিয়েছিল এক অদৃশ্য আগুন। সেই মুহূর্ত থেকেই তার মনে জন্ম নেয় এক অটল সংকল্প। সে ঠিক করে ফেলে তার এই তামাটে শরীর, এই প্রাণ, এই জীবন সবই একদিন দেশের কাজে উৎসর্গ করবে। কারণ তার কাছে দেশ মানেই মা, আর মায়ের সেবাই তার পরম ধর্ম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যখন সবাই রেজাল্ট আর কলেজের ফর্ম নিয়ে ব্যস্ত, আকাশ তখন স্কুলের মাঠের ট্র্যাকে নিজের ঘাম ছড়াচ্ছে। ভোর 4টেই যখন কুয়াশা চাদরে গ্রাম ঢাকা থাকতো, তখন আকাশের নিঃশ্বাসের শব্দ শোনা যেত সেই নির্জন মাঠে। তার সম্বল ছিল একজোড়া ছিঁড়ে যাওয়া সস্তা কেডস জুতো, যা মেনকা দেবী তার মাসকাবাড়ি মাইনে থেকে বাঁচিয়ে কিনে দিয়েছিলেন। আকাশ জানতো তার হেরে যাওয়ার কোনো রাস্তা নেই। তার বাবার নুয়ে পড়া কোমর আর মায়ের চোখের কোণে জমে থাকা ক্লান্তিই ছিল তার আসল জ্বালানি। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এলো, সেনা নিয়োগের র্যালি। হাজার হাজার যুবকের ভিড়। কেউ এসেছে সির্ফ একটা চাকরির আশায়, কেউ এসেছে ক্ষমতার লোভে। কিন্তু আকাশের চোখে ছিল এক অদ্ভুত সংহতি। ফিজিক্যাল টেস্টে যখন সে দৌড় শুরু করলো, তার মনে হচ্ছিল সে দৌড়াচ্ছে না, সে তার পরিবারের দারিদ্র্যকে পিছনে ফেলে এক নতুন ভবিষ্যতের দিকে উড়াল দিচ্ছে। সবকটি ধাপ সাফল্যের সঙ্গে পার করার পর যেদিন নিয়োগের পত্র হাতে পেল, সেদিন গ্রামের সেই ছোট্ট মাটির ঘরে যেন অকাল দীপাবলি নেমে এলো। রামপদ বাবু সেদিন প্রথমবার বুক ফেটে কেঁদেছিলেন, কিন্তু সেই কান্না কোনো দুঃখের নয়, পরম তৃপ্তির। চাকরি জয়েনের দীর্ঘ 6 মাস পর আজ আকাশ প্রথমবারের জন্য গ্রামে ফিরছেন।
এখন সে আর সেই রোগা পটকা কিশোরটি নেই। এখন তার কাঁধ চওড়া, বুক 56 ইঞ্চি আর চেহারায় এক তীক্ষ্ণ আভিজাত্য। সিপাহী হিসাবে সে এখন দেশের উত্তর সীমান্তে মোতায়েন। গ্রামের স্টেশনে যখন সে নামলো, দেখলো সব আগের মতোই আছে, শুধু মানুষের দেখার নজরটা বদলে গেছে। স্টেশনের চা বিক্রেতা থেকে শুরু করে ভ্যান চালক সবাই তাকে দেখে এক গাল হেসে বলছে, কি আকাশ, দেশের পাহারা দিয়ে ফিরলি বুঝি? আকাশ বিনয়ের সঙ্গে মাথা নেড়ে সায় দেয়। বাড়ি পৌঁছাতেই মেনকা দেবী ছেলেকে জড়িয়ে ধরলেন। আকাশের শক্তপোক্ত শরীরটা স্পর্শ করে তার চোখে জল চলে এলো। রামপদবাবু এখন আর অন্যের জমিতে কাজ করেন না। আকাশ তার বেতনের টাকা দিয়ে কিছু জমি কিনে দিয়েছে, আর মায়ের সেই শাড়ির কারখানায় যাওয়া বন্ধ হয়েছে অনেক দিন। বিকেলে চা খেতে খেতে আকাশের মা বললেন, বাবা আকাশ, ঘরের অনেক কিছু দরকারি জিনিস শেষ হয়ে গেছে, বাজার থেকে কিছু সওদা আনতে হবে, কাল আমার সাথে যাবি? আকাশ হাসলো, নিশ্চয়ই যাব মা, এবার তো আমার কাছে ক্যান্টিন কার্ডও আছে, শহর থেকে ভালো জিনিস অনেক কম দামে এনে দেবো তোমাকে, চলো কাল দুজনে মিলে বাইকে করে বাজারে যাব। কিন্তু আকাশ জানতো না, আগামীকালের সেই বাজার সফর তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, যেখানে এক উগ্র ক্ষমতার অহংকারের সামনে তাকে দাঁড়াতে হবে ত্যাগের প্রতীক হয়ে। পরদিন সকালে শীতের হালকা রোদে তাদের সেই ছোট্ট গ্রামটা যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। আকাশ তার সেনা ট্রেনিং এর অভ্যেস মতো ভোরেই উঠে পড়েছে। বাড়ির উঠানে দাঁড়িয়ে ব্যায়াম করছিল। মা মেনকা দেবী রান্নাঘর থেকে ডাক দিলেন, আকাশ, খেয়ে নে বাবা, তারপর বাজারে বেরোতে হবে তো, বেলা বাড়লে রাস্তাঘাটে খুব ভিড় হয়ে যায়। আকাশ তার নতুন কেনা বাইকটা বের করলো। মা পিছনে বসলেন, তার চোখে মুখে এক অদ্ভুত গর্ব। গ্রামের রাস্তা দিয়ে যখন আকাশ যাচ্ছিল, রাস্তার মোড়ে মোড়ে মানুষ দাঁড়িয়ে তাকে দেখছিল। এক জওয়ানের মায়ের যে সম্মান, সেটা মেনকা দেবী আজ প্রতি পদে পদে অনুভব করছিলেন। শহরের মূল বাজারে দেখা গেল প্রচন্ড ভিড়। সামনের সপ্তাহে একটা বড় উৎসব, তাই মানুষের ভিড় উপচে পড়ছে। আকাশ আর তার মা সেনার ক্যান্টিনে ঢুকলেন। সেখানে চাল, ডাল, ঘি থেকে শুরু করে ঘরকন্নার অনেক সামগ্রী কেনা হলো। ক্যান্টিন কার্ডের সুবিধায় দাম অনেকটা কম হওয়ায় মা খুব খুশি হলেন। আকাশ তার মাকে দেখেও খুব খুশি হচ্ছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, কত সামান্যতেই মারা খুশি হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই তাদের সমস্ত বাজার শেষ করে বাজারের ব্যাগগুলো বাইকে গুছিয়ে নিয়ে তারা যখন বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই ঘটে গেল একটি ঘটনা। বাজারের মূল মোড় সংলগ্ন রাস্তাটি খুব সরু। সেখানেই আচমকা একটা কান ফাটানো শব্দ শোনা গেল। মানুষের চিৎকার আর দৌড়াদৌড়ি। আকাশ দেখল সামনে একটি বিশাল কালো রঙের দামি এসইউভি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে একটি তেরঙ্গা পতাকা লাগানো, আর তাতে বড় বড় অক্ষরের লেখা মাননীয় মন্ত্রী। গাড়ির ঠিক পিছনেই পড়ে আছে একটি ভাঙাচোরা মালবাহী রিক্সা। রিক্সা চালক একজন বৃদ্ধ মানুষ, নাম তার রহমত চাচা। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি মাটিতে পড়ে আছেন। সম্ভবত ভিড়ের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে তার রিক্সাটি মন্ত্রীর গাড়ির পিছনের বাম্পারে সামান্য ধাক্কা মেরেছে। গাড়িতে একটা আঁচড় পড়েছে মাত্র, কিন্তু সেই অপরাধে মন্ত্রীর 4 জন দেহরক্ষী রহমত চাচাকে ঘিরে ধরেছে। ঠিক সেই মুহূর্তে গাড়ি থেকে নামলেন মন্ত্রী মহাশয়। পরনে ধপধপে সাদা পাঞ্জাবি আর চোখে দামি চশমা। নাম তার বিনোদ সামন্ত। তিনি গাড়ি থেকে নেমে সজোরে এক ধাক্কা মারলেন বৃদ্ধ রিক্সা চালককে। ধাক্কার তাল সামলাতে না পেরে তিনি আর্তনাদ করে উঠলেন। মন্ত্রী মহাশয় চিৎকার করে বললেন, চোখ কান কি ঘরে রেখে এসেছিস? জানিস এই গাড়ির দাম কত? তোর 7 পুরুষ বিক্রি করলেও এই স্ক্র্যাচ ঠিক করার টাকা পাবি না। মন্ত্রীর গর্জনে পুরো বাজার স্তব্ধ হয়ে গেল। আশেপাশে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে দেখছিল, কিন্তু মন্ত্রীর ক্ষমতার ভয়ে কেউ একটি শব্দ উচ্চারণ করার সাহস পাচ্ছিল না। রহমত চাচা হাত জোর করে কাঁদছিলেন, হুজুর, আমি গরিব মানুষ, ভিড়ের চাপে রিক্সাটা হড়কে গিয়েছিল, আমায় মাফ করে দিন। কিন্তু মন্ত্রীর রাগ কমছিল না। তিনি আবার হাত তুললেন বৃদ্ধের ওপর। ঠিক সেই সময় ভিড় ঠেলে এগিয়ে এলো একজোড়া শক্ত পা। মন্ত্রী যখন আবার চড় মারতে যাবেন, ঠিক তখনই এক বলিষ্ঠ হাত মাঝপথে মন্ত্রীর কবজিটা চেপে ধরল। চারপাশটা যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল।
সবাই অবাক হয়ে দেখল এক সাধারণ পোশাকে যুবক মন্ত্রীর হাত ধরে ফেলেছে। যুবকটি আর কেউ নয়, আকাশ। ছেড়ে দিন ওনাকে, বৃদ্ধ মানুষের গায়ে হাত তোলা কোনো বীরত্বের কাজ নয়। আকাশের কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু অত্যন্ত গম্ভীর। মন্ত্রী বিনোদ সামন্তের চোখ রাগে রক্তবর্ণ হয়ে উঠল। তুই কে রে ছোকরা? আমার হাত ধরার সাহস কোথা থেকে পেলি? জানিস আমি কে? এই মুহূর্তে তোকে জেলের ঘানি টানাতে পারি। আকাশ শান্তভাবে বলল, আপনি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি একজন অসহায় বৃদ্ধের ওপর অত্যাচার করছেন। এই রিক্সা চালক ইচ্ছে করে আপনার গাড়িতে ধাক্কা মারেনি, এটা একটা দুর্ঘটনা। এই সামান্য ঘটনার জন্য আপনি ওনার গায়ে হাত তুলবেন? এটা আইনত অপরাধ। মন্ত্রীর দেহরক্ষীরা আকাশকে ধাক্কা দিতে এলো। আকাশ এক ঝটকায় নিজেকে সরিয়ে নিয়ে বলল, গায়ে হাত দেবেন না, আমি কথা বলছি আপনাদের সাহেবের সাথে। মন্ত্রী এবার চরম অহংকারের সঙ্গে বললেন, এক্ষুনি পুলিশকে ফোন করো, একে এক্ষুনি তুলে নিয়ে যাক। তারপর তিনি আকাশের কলার ধরে এক হ্যাঁচকা টান দিয়ে বলেন, তোর মতন কত চুনোপুটি আমার পায়ের তলায় থাকে, কি করবি তুই? তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? দেখ এবার তোর কি হয়। আকাশের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। এতক্ষণ সে সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ করছিল, কিন্তু যখন মন্ত্রী তার কলার ধরলেন এবং দেশের আইনকে বুড়া আঙুল দেখালেন, তখন আকাশ তার পকেট থেকে নিজের আইডেন্টিটি কার্ড বের করে মন্ত্রীর চোখের সামনে ধরল এবং বললেন, আমি ভারতীয় সেনার একজন জওয়ান। আমি সীমান্তে দাঁড়িয়ে আপনার মতন মানুষদের রক্ষা করি যাতে আপনারা শান্তিতে থাকতে পারেন, আর আপনি সেই ক্ষমতার অপব্যবহার করে একজন অসহায় রিক্সা চালকের ওপর হাত তুলছেন। আকাশের গলার স্বর এবার পুরো বাজারে প্রতিধ্বনিত হলো। আইডেন্টিটি কার্ড দেখে মন্ত্রীর মুখটা এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। আশেপাশে জমে থাকা ভিড়ে এতক্ষণ যারা ভয়ে চুপ করেছিল, তারা ভারতীয় সেনা জানার সাথে সাথেই তাদের মধ্যে একটা বিদ্যুৎ খেলে গেল। একজন চেঁচিয়ে উঠল, ধিক্কার! একজন জওয়ানের গায়ে হাত তোলার সাহস কি করে হলো মন্ত্রীর? কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে পুরো বাজার উত্তাল হয়ে গেল। সাধারণ মানুষ মন্ত্রীর গাড়ি ঘিরে ফেলল। তারা চিৎকার করতে লাগলো, জওয়ান জিন্দাবাদ, দুর্নীতিবাজ মন্ত্রী দূর হাঁটো। সেই বাজারের ঠিক ওপরেই ছিল একটি দোকানের সিসিটিভি ক্যামেরা। শুধু তাই নয়, উপস্থিত জনতার মধ্যে অনেকেই লুকিয়ে ভিডিও করছিল। মন্ত্রী যখন দেখলেন পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে এবং মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে, তখন তিনি পালানোর চেষ্টা করলেন, কিন্তু জনতা পথ ছাড়ল না। আকাশ তখন বলল, আপনার এই অহংকার মাটিতে নামানোর সময় এসেছে। আপনি যদি এখনই এই বৃদ্ধের কাছে ক্ষমা না চান, তবে এই জনতা আজ আপনাকে ছাড়বে না। আর এই ভিডিও এখনই সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে। উপায়ন্তর না দেখে এবং নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে অহংকারী মন্ত্রী বিনোদ সামন্ত শেষ পর্যন্ত প্রকাশ্যে রহমত চাচার কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন। রিকশার মেরামতির জন্য টাকাও দিতে বাধ্য হলেন তিনি। সেদিন সন্ধ্যায় সমস্ত নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ হিসাবে দেখানো হলো সেই ভিডিও। অহংকারী মন্ত্রীর কলার ধরলেন জওয়ান। দিল্লিতে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা আকাশের এই সাহসিকতার প্রশংসা করলেন। মন্ত্রীর দল থেকে তাকে সাসপেন্ড করা হলো জনরোষের ভয়ে। নিজের গ্রামে যখন আকাশ ফিরে এলো, তখন আর শুধু তার মা নয়, পুরো গ্রাম তাকে বরণ করে নিল। আকাশ তার মায়ের চোখের দিকে তাকিয়ে দেখল, সেখানে আজ তৃপ্তির অশ্রু। আকাশ বুঝতে পারল, সীমান্তে দেশের শত্রু দমন করা যেমন বীরত্ব, নিজের দেশের অভ্যন্তরের অন্যায়ের প্রতিবাদ করাও সমান গুরুত্বপূর্ণ। আকাশের এই লড়াই প্রমাণ করে দিল, উর্দির সম্মান পদের চেয়ে অনেক বড়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হয়ে থাকেন বা নিজের দেশকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।